আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমাদের হাতে রয়েছে বাংলা সাহিত্যের এক মহিরুহ রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা। আমাদের অনেক শ্রোতাই এই কবিতাটার গভীরে যেতে চেয়েছেন, এর ভেতরের যে দর্শন সেটাকে অনুভব করতে চেয়েছেন। এবং এটা শুধু পড়ার বিষয় নয়, এটা আসলে অনুভব করার বিষয়। বলাকা এমন একটা কবিতা যা স্থিরতার খোলস ভেঙে গতির এক মহাজাগতিক উদযাপন করে। হুম। আর মজার ব্যাপার হলো, কবিতাটা লেখা হয়েছিল ১৯১৪ সালে, মানে যখন গোটা বিশ্ব একটা ভয়ঙ্কর গতির দিকে এগোচ্ছিল, প্রথম বিশ্বযুদ্ধ। আচ্ছা। এই যে একটা অস্থির প্রেক্ষাপট, এটা মাথায় রাখলে কবিতার ভেতরের আবেগটা হয়তো আরও ভালোভাবে বোঝা যায়। দারুণ একটা দৃষ্টিকোণ। তাহলে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা পরিষ্কার। শুধুমাত্র কবিতার লাইনগুলো ব্যাখ্যা করা নয়, বরং এর যে চিত্রকল্প, দর্শন আর আপনি যেমনটা বললেন সেই সময়ের অস্থিরতাকে একসাথে মিলিয়ে বোঝার চেষ্টা করা। একদম। চলুন তাহলে শুরু করা যাক কবিতার সেই বিখ্যাত প্রথম কয়েকটি লাইন দিয়ে, যা এক অবিশ্বাস্য শান্ত থমথমে ছবি দিয়ে শুরু হয়। হ্যাঁ, একটা দমবন্ধ করা নিস্তব্ধতা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। আহা। ঝিলম নদী, যা সারাদিন জীবন্ত চঞ্চল, সন্ধ্যায় সে যেন একটা খাপে ঢাকা তলোয়ার। এই খাপে ঢাকা বাঁকা তলোয়ার, এই উপমাটা আমার কাছে একই সাথে শান্ত এবং ভয়ঙ্কর মনে হয়েছে। একদিকে নিস্তব্ধতা, আবার অন্যদিকে একটা চাপা শক্তির ইঙ্গিত। আপনার কি মনে হয় কবি এখানে কোন অনুভূতিটাকে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন? এটা একটা চমৎকার প্রশ্ন। আমার মনে হয় দুটোই। এই স্থিরতা কিন্তু নিষ্ক্রিয় বা মৃত নয়। হুম। তলোয়ারের ধর্মই তো আঘাত করা, কিন্তু যখন সে খাপে থাকে তখন তার শক্তিটা সংযত, অব্যক্ত। এটা একটা ঘুমন্ত শক্তির প্রতীক। ঠিক। নদীটা আপাতদৃষ্টিতে শান্ত, কিন্তু তার গভীরে বয়ে চলার শক্তিটা তো রয়েই গেছে। ঠিক যেমন বিশ্বযুদ্ধের আগে ইউরোপের পরিস্থিতি ছিল, উপরে এক ধরনের শান্তি, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর সংঘাতের শক্তি জমা হচ্ছিল। এই চিত্রকল্পটা সেই চাপা উত্তেজনারই প্রতিচ্ছবি আর কি। তার এই স্থিরতা আসলে একটা ঝড়ের পূর্বাভাস। এবং এই ছবিটা তো শুধু নদীতেই সীমাবদ্ধ নেই, তাই না? হ্যাঁ, একদমই না। কবি এই থমথমে পরিবেশটাকে আরও ছড়িয়ে দিচ্ছেন। বলছেন, অন্ধকার গিরিতর তলে দেওদারু তরু সারে সারে, পাহাড় জঙ্গল সবই যেন অন্ধকারে ডুবে আছে। ঠিক। এবং এখানেই কবি আরও গভীরে যাচ্ছেন। তিনি শুধু বাইরের স্থিরতার কথা বলছেন না, এর ভেতরের যে আকুতি, সেটার কথাও বলছেন। আচ্ছা। মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চাই কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি। এই লাইনগুলো অসাধারণ। হুম। মনে হচ্ছে যেন গোটা প্রকৃতি, এই পাহাড়, এই জঙ্গল, কিছু একটা বলতে চাইছে, কিন্তু পারছে না। একটা অব্যক্ত যন্ত্রণা, একটা মুক্তির আকুতি যেন গুমড়ে গুমড়ে উঠছে। এই যে একটা চাপা যন্ত্রণা বা মুক্তি চাওয়ার কথা বললেন, কবিতাটাতে কিন্তু সেই মুক্তিটা আসে খুবই খুবই নাটকীয়ভাবে। এই থমথমে গুমুট পরিবেশটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। একদম। এবং সেই ভাঙনের কারণ কোনো দৃশ্যমান বস্তু নয়, একটা শব্দ। অন্যের প্রান্তরে একটা আকস্মিক শব্দ, যা বিদ্যুতের ঝলকের মতো আকাশ কাঁপিয়ে দিল। আচ্ছা, একটা প্রশ্ন মনে আসছে, কবি কেন একটা শব্দের মাধ্যমে এই পরিবর্তনটা আনলেন? কোনো দৃশ্য দিয়েও তো আনতে পারতেন। এটা একটা ভাবনার বিষয়। আমার মনে হয় শব্দ অনেক বেশি আক্রমণাত্মক। নিস্তব্ধতাকে ভাঙার জন্য শব্দের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। ঠিক। একটা ছবি হয়তো ধীরে ধীরে বদলায়, কিন্তু একটা তীব্র শব্দ মুহূর্তের মধ্যে সবকিছুকে জাগিয়ে তুলতে পারে। আর সেই শব্দের উৎস হল একঝাঁক উড়ন্ত পাখি, হংসবলাকা। আর তাদের উড়ানকে কবি যেভাবে বর্ণনা করছেন, সেটা শুধু একটা সাধারণ উড়ান নয়, এটা যেন একটা মহাজাগতিক ঘটনা। হ্যাঁ। হে হংসবলাকা, তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। এই রাশি রাশি আনন্দের অট্টহাসে, এই প্রকাশনাটা নিয়ে একটু ভাবা যাক। গতি কেন আনন্দের, কেন অট্টহাসি? কারণ হয়তো এই গতিটা স্থিবিরতা থেকে মুক্তির প্রতীক। যা কিছু এতক্ষণ গুমড়ে মরছিল, যা কিছু বন্দী ছিল, এই ডানার শব্দ তাদের মুক্তির আশ্বাস দিচ্ছে। তাই এই শব্দটা ধ্বংসের নয়, বরং সৃষ্টির, আনন্দের। এটা একটা বিজয়ের হাসি। আপনি বিষয়টা খুব সুন্দরভাবে ধরলেন, এবং এর সাথে আমি আরও একটা জিনিস যোগ করতে চাই।
এই শব্দ শোনার পর প্রকৃতির প্রতিক্রিয়াটা লক্ষ্য করুন। ওই পক্ষধ্বনি গিরিশ্রেণী তিমির মগন উঠিল শিহরে। শিউরে উঠল। হ্যাঁ, পাহাড়ের সারি যা এতক্ষণ অন্ধকারে ডুবেছিল তারা যেন শিউরে উঠল। দেবদারু বন যেন জেগে উঠল। এটা শুধু শোনা নয়, এটা একটা শারীরিক প্রতিক্রিয়া। তার মানে এই পাখির ডাক জড় প্রকৃতির মধ্যেও প্রাণের সঞ্চার করল। যে পাহাড় স্থির, সেও যেন এই গতির আবেগে চঞ্চল হয়ে উঠল। ঠিক তাই। এখানেই কবিতার মূল দর্শনটা কাজ করতে শুরু করে। কবি বলছেন, মনে হলো এ পাখার বাণী দিল আনি, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। বেগের আবেগ। ওই উড়ন্ত পাখির ডানার শব্দ সমস্ত স্থির বস্তুর অন্তরে গতির আবেগ সঞ্চার করে দিল। জড় প্রকৃতি যেন প্রাণ ফেরে পেল। পর্বত চাইল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, গাছপালা চাইল মাটির বন্ধন ছিঁড়ে পাখির মতো উড়ে যেতে। যা কিছু স্থির ছিল তারা সকলেই গতিশীল হতে চাইল। এই রূপান্তরটাই হল কবিতার প্রাণকেন্দ্র। আর এই জাগরণ তো শুধু পাহাড় বা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কবি এখান থেকে একটা বিশাল লাফ দেন এবং এই চিত্রকল্পকে সরাসরি মানব ইতিহাসের সঙ্গে জুড়ে দেন। এই ট্রানজিশনটা কিন্তু খুব সাহসী। একেবারেই। এখান থেকেই কবিতাটি একটি বিশ্বজনীন মাত্রা পায়। বলাকার উড়ানকে কবি তুলনা করছেন মানুষের সভ্যতার যাত্রার সঙ্গে। তিনি লিখছেন, শুনিলাম মানবের কত বাণী, দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট দূর যুগান্তরে। পাখির ঝাঁকের মতো মানুষের সভ্যতা, তার ভাষা, তার ভাবনা, তার সৃষ্টির সবকিছুই যেন এক অদৃশ্য পথে অতীত থেকে ভবিষ্যতের দিকে উড়ে চলেছে। কোনো কিছুই থেমে নেই। আর মানে আমরা যে কথা বলি, যে চিন্তা করি, যে শিল্প সৃষ্টি করি, সেগুলো এই বলাকা পাখির মতো গতিশীল। একটা যুগ থেকে আরেকটা যুগে সেগুলো বয়ে চলে, রূপ বদলায়, কিন্তু থামে না। ঠিক তাই। আর এই না থামার দর্শনটাই হল বলাকার মূল বার্তা। তাদের ডাক আসলে অগ্রগতির ডাক, থেমে না থাকার ডাক। তাদের বার্তা একটাই, যা কবিতার একটা মূল মন্ত্রের মতো বারবার ফিরে আসে। হেথা নয় আর কোনোখানে। একদম। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় আর কোনোখানে। এই লাইনটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে। হেথা নয় আর কোনোখানের মধ্যে একটা অদ্ভুত ব্যাকুলতা আছে। এটা কি নতুনকে পাওয়ার আনন্দ, নাকি বর্তমানকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা? আমার মনে হয় দুটোই মিশে আছে। এটাই হলো মানুষের সেই চিরন্তন অতৃপ্তি, যা তাকে একদিকে সৃষ্টিশীল করে তোলে, আবার অন্যদিকে কখনো স্থির হতে দেয় না। আচ্ছা। এই দর্শনটা বলে, কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়াটাই শেষ কথা নয়। গন্তব্যে পৌঁছানোর পরেই নতুন গন্তব্যের খোঁজ শুরু হয়। কবি বলছেন, এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোনো পার হতে কোনো পারে। এদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, চলাই এদের ধর্ম। এই ভাবনাটা আজকে পৃথিবীর জন্য খুব খুব প্রাসঙ্গিক। আমরা সবাই সাফল্য, লক্ষ্য বা ডেস্টিনেশনের পেছনে ছুটি, কিন্তু এই কবিতাটা যেন বলছে আসল সার্থকতা ওই দৌড়ের মধ্যেই, গন্তব্যে নয়। একদম। কবি বোঝাতে চাইছেন যে কোনো কিছু অর্জন করে থেমে যাওয়াই হল মৃত্যু। সার্থকতা গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়, বরং এই নিরন্তর যাত্রার মধ্যেই নিহিত। এই না থামার দর্শনই বলাকা কবিতার প্রাণ। এই দর্শনটা রবীন্দ্রনাথের নিজের জীবনেও ছিল। তিনি সারা জীবন নতুন নতুন সৃষ্টির মাধ্যমে নিজেকেই অতিক্রম করে গেছেন। কবিতার শেষে এসে এই গতির ধারণাটা আর শুধু পৃথিবী বা মানব সভ্যতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা আরও ব্যাপক, আরও মহাজাগতিক হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, শেষের দিকে এসে কবি এই গতির দর্শনকে এক কসমিক বা মহাজাগতিক স্তরে নিয়ে যান। বলাকার ডাক বারবার ফিরে আসে, হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। এই পুনরাবৃত্তি একটা মন্ত্রের মতো শোনায়, যা শুধু আকাশ নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালিত করছে। এবং তারপরে আসে সেই অবিশ্বাস্য চিত্রকল্প, যা আমার মতে এই কবিতার সবচেয়ে শক্তিশালী অংশ। কোনটা বলুন তো? মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা, মিলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। এই ছবিটা ভাবলে গায়ে কাটা দেয়। এটা কবিতার দর্শনের চূড়ান্ত পর্যায়। এতক্ষণ গতি ছিল আকাশে, পাহাড়ে, মানুষের ভাবনায়, যা কিছু আমরা দেখতে বা অনুভব করতে পারি। কিন্তু এবার কবি সেই গতিকে মাটির গভীরে নিয়ে যাচ্ছেন। মাটির নিচে যে লক্ষ লক্ষ বীজ ঘুমিয়ে আছে, তারাও যেন এক একটি বলাকা পাখি।
তারাও যেন ডানা মেলে অঙ্কুরিত হওয়ার জন্য মাটির অন্ধকার ভেদ করে আলোর দিকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত। তার মানে এই এগিয়ে চলার আবেগ শুধু জীবন্ত প্রাণীর মধ্যে নয়, যা এখনও জন্মায়নি, সেই সম্ভাবনার মধ্যেও রয়েছে। গতি জীবনের এক মৌলিক ধর্ম। ঠিক ধরেছেন, অর্থাৎ আকাশ থেকে মাটি পর্যন্ত সারা বিশ্বব্রহ্মাণ্ড এই গতির আবেগে স্পন্দিত। এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন, যেখানে স্থবিরতার কোনো স্থান নেই। যা কিছু জীবন্ত, যা কিছুর মধ্যে প্রাণ আছে বা প্রাণের সম্ভাবনা আছে, তা এক অজানা ভবিষ্যতের দিকে ছুটে চলেছে। এই বিশ্বব্যাপী গতির ছবিটি একেই কবি কবিতাটি শেষ করছেন। অসাধারণ। শুরু হয়েছিল যা এক খাপে ঢাকা তলোয়ারের সংযত শক্তি দিয়ে, তা শেষ হল লক্ষ লক্ষ বীজের ডানা মেলার বিশ্বব্যাপী বিস্ফোরণে। তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনায় আমরা দেখলাম বলাকা কবিতাটি শুরু হয়েছিল এক শান্ত স্থির সন্ধ্যার ছবি দিয়ে, যেখানে ঝিলম নদী ছিল অব্যক্ত শক্তির প্রতীক, আর সেই নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক উড়ন্ত সারস নিয়ে এলো গতির এক অপ্রতিরোধ্য বার্তা। এবং সেই বার্তা শুধু প্রকৃতির জন্য নয়, তা মানব সভ্যতা এবং এমনকি মাটির নিচের বীজের জন্যও প্রযোজ্য। কবিতার মূল কথা হল জীবন মানেই এগিয়ে চলা, নতুনকে খোঁজা। সৌন্দর্য আর সার্থকতা গন্তব্যে নয়, বরং এই অন্তহীন যাত্রার মধ্যেই নিহিত। সেই চিরন্তন যাত্রার আহ্বানই হল অন্য কোথা, অন্য কোনোখানে। একটা প্রশ্ন আমার মাথায় আসছে। কবিতাটি ১০০ বছরেরও বেশি আগে লেখা। সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই গতির আহ্বান ছিল হয়তো এক নতুন যুগের সূচনা। কিন্তু আজকের একবিংশ শতাব্দীতে, যেখানে আমাদের জীবন এমনিতেই অত্যন্ত গতিময়, অস্থির এবং আমরা সবাই পরিবর্তনের চাপে ক্লান্ত, সেখানে এই নিরন্তর এগিয়ে চলার আহ্বান কি আমাদের নতুন করে অনুপ্রেরণা দেয়, নাকি আরও ক্লান্ত করে তোলে? আমরা কি মাঝে মাঝে সেই শান্ত, খাপে ঢাকা তলোয়ারের মতো স্থিরতার জন্য আকুল হই না? এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় আজকের দিনে কবিতাটা আমাদের কাছে একটু অন্যভাবে ধরা দেয়। হয়তো এটা শুধু অন্ধভাবে এগিয়ে চলার কথা বলে না, এটা হয়তো আমাদের গতি এবং স্থিরতার মধ্যে যে একটা ছন্দ আছে সেটার কথা মনে করিয়ে দেয়। আচ্ছা। দেখুন, তলোয়ারটা আঘাত করার আগে খাপের মধ্যে শক্তি সঞ্চয় করে। বীজগুলো অঙ্কুরিত হওয়ার আগে মাটির গভীরে অপেক্ষা করে। ঠিক। হয়তো কবিতাটা আমাদের বলছে যে সত্যিকার অগ্রগতি স্থিরতাকে অস্বীকার করে হয় না, বরং স্থিরতার মধ্যে শক্তি সঞ্চয় করেই গতির জন্য প্রস্তুত হতে হয়। আজকের পৃথিবীতে আমাদের চ্যালেঞ্জটা হয়তো অন্ধের মতো ছোটা নয়, বরং কখন ছুটতে হবে আর কখন খাপের ভেতর অপেক্ষা করতে হবে, এই ছন্দটা খুঁজে বের করা। অর্থাৎ জীবনের সার্থকতা শুধু বলাকার উড়ানেই নয়, বরং উড়ানের আগের সেই থমথমে মুহূর্তটার মধ্যেও লুকিয়ে আছে। এই ভাবনাটা সত্যিই ভাবার মতো।